আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের অন্যতম একজন আলোচক ডক্টর জাহিদ জামির ভাই। আমি ডক্টর জাহিদ জামির ভাইয়ের সামান্য একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি, এরপর যে আমরা তার কাছ থেকে আমরা তার মূল্যবান প্রেজেন্টেশন শুনবো। আমি ডক্টর জাহিদ জামির ভাই, উনি অ্যাসোসিয়েট প্রফেসর MIS এবং ERP, ডিপার্টমেন্ট অফ বিজনেস, কলেজ অফ বিজনেস, ডেলাওয়্যার স্টেট ইউনিভার্সিটির। উনি দীর্ঘদিন ধরে হিউম্যান রাইটস নিয়ে কাজ করছেন এবং উনি দেশে বিদেশে অত্যন্ত সুনামের সাথে এই কাজগুলো করে যাচ্ছেন। আমি উইদাউট ফার্দার ডিলে আমি এ পর্যায়ে আমাদের সম্মুখে আজকে এই অডিয়েন্সের সামনে আজকের এই বেদনা বিদুর দিনে আমাদের সম্মুখে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য, আলোচনা করার জন্য সনিবন্ধ অনুরোধ করছি বিশিষ্ট মানবাধিকার কর্মী, সংগঠক এবং আমাদের শ্রদ্ধেয় ডক্টর জাহিদ জামির ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। ধন্যবাদ। প্রথমে আসলে HRDB কে আশ্চর্য একটা বিষয় হচ্ছে আজকে 25শে ফেব্রুয়ারি আপনি যদি বাংলাদেশের মেজর নিউজ পেপার গুলোর দিকে দেখেন না, সকালবেলা দেখছিলাম যে দেখি ডেইলি স্টার, প্রথম আলো, অন্যান্য নিউজ পেপার গুলাতে আজকের এই শহীদ সেনা দিবসের বা BDR ওনারা যেভাবে এটাকে ব্যাখ্যা করুক না কেন, তেমন কোন নিউজ আছে কিনা আপনারা যদি যান দেখবেন যে তেমন কোনো নিউজই নাই। আমি জানি না, যদি আমাদের প্রিন্ট ওই নিউজ পেপার গুলো দেখেন, প্রিন্ট ভার্সনে হয়তো নিচের দিকে থাকবে লেফট সাইডে অথবা শেষ পেজে হোম মিনিস্টার আজকে বনানী কবরস্থানে যায়, কারণ আর্মি অফিসার অনেককেই ওইখানে কবর দেওয়া হয়, জিয়ারত করতে যায়। এই উপলক্ষে উনি শুধু সাংবাদিকদের সাথে দুই একটা কথা বলেন যে অচিরেই অ্যাপিলেট ডিভিশন থেকে রায় চলে আসবে এবং আমরা ওগুলা কার্যকর করবো, এতটুকুই। তো বাংলাদেশের মেজর কোন অর্গানাইজেশন গুলাকে আমি আমার চোখে পড়ে নাই যে প্রতি বছর এই দিবসে শহীদ সেনা দিবস বা BDR মিউটিনি এই নিয়ে কোনো প্রোগ্রাম করতে। কিন্তু একটা জিনিস মনে হয় এখানে যারা প্রথম থেকে HRDBর সাথে নেই তাদের ইনফরমেশনের জন্যই বলছে যে HRDB মনে হয় একমাত্র অর্গানাইজেশন 2010-এ যখন HRDB হয়, ইফ নট 11, মাহবুব ভাই এবং দেলোয়ার ভাই আছেন প্রথম থেকেই। আমার মনে হয় 12 থেকে BDR মিউটিনির উপর তখন সেমিনার হতো এবং প্রথম দিকে BDR মিউটিনি নাম ছিল, পরবর্তীতে এটা চেঞ্জ করে প্রথম মনে হয় HRDB নাম দেয় শহীদ সেনা দিবস। তো HRDB অবভিয়াসলি একটা কাজ, এটা একটা মহতী উদ্যোগ। আমার মনে হয় যে এটা যুগ যুগ ধরে চালু রাখা উচিত, কারণ একটা জিনিস আমি আলোচনা শুরু করার আগেই বলি, রিসেন্টলি এই যে বইমেলা তো এখনো চলতেছে, তাই না? 29 তারিখ পর্যন্ত চলবে। সপ্তাহ দুয়েক আগে দেখবেন বইমেলা শুরু হওয়ার কিছুদিন পরেই কোনো একটা মেজর নিউজ পেপারের এক সাংবাদিক গিয়ে মানে বইমেলার যে মেইন এন্ট্রেন্স এর বাইরে থেকে বইমেলাতে কারা যায়, নর্মালি যারা স্টুডেন্ট বা যারা লেখক, যারা বই পড়ার প্রতি আগ্রহ আছে, ওরাই বইমেলাতে যায়। কিন্তু একটা গ্রুপও যায় স্টুডেন্টদের মধ্য থেকে, জাস্ট ফর আদার পারপাসেস আর কি। এখানে বলার ওইগুলো দরকার নেই। কিন্তু কোশ্চেন যেটা রয়ে গেল সেটা হচ্ছে, উনি একটা কোশ্চেন করলেন, বইমেলা থেকে যারাই বের হচ্ছে ওই স্টুডেন্টদেরকে ভাষা আন্দোলন কত সালে হয়। আমি জানি না আপনারা কয়জন দেখছেন, একটা ছেলে এবং মেয়ে কেউই বলতে পারে নাই। অথচ বাংলাদেশ স্টাডির উপর এত জোর দেওয়া হচ্ছে এই লাস্ট 15 বছরে, ভাষা আন্দোলন কত বছর মানে কোন সালে হয়, কখন হয়, এটা যে কোনো একজন স্টুডেন্ট বলতে পারবে না, এটা আসলে খুবই একটা আশ্চর্য জিনিস এত প্রচার হওয়ার পরেও। আমি এটা কেন বললাম, ভয়টা এদিকে, একটা ম্যাসাকার হয়ে যায় 25 and 26 ফেব্রুয়ারি 2009-এ। বাংলাদেশে এটা নিয়ে কোনো আলোচনা তো নাই। ভিকটিম ফ্যামিলি মেম্বারদের আরেকটা জিনিস বলে রাখি এর আগে, যে ভিকটিম ফ্যামিলি মেম্বারদের কিছু ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বেশ কয়েক বছর আগে জিল্লুর রহমান তৃতীয় মাত্রা একটা টক শোতে ওনাদেরকে ইনভাইট করেন। আপনি আজ যদি এটা ইউটিউবে খোঁজ করেন, ওই ভিডিও আর পাবেন না, এটা কোথাও নেই। তারপর থেকে ভিকটিম ফ্যামিলি মেম্বারদের কাউকে কোনো নিউজ পেপারও দেখবেন না, কোনো সাংবাদিক গিয়ে ওনাদের ইন্টারভিউ নিতে, অথবা কোনো টেলিভিশন চ্যানেলও ওনাদেরকে কখনো পাবেন না। ওইটা ছিল একটা এক্সিলেন্ট প্রোগ্রাম, ওই সময় কয়েক মিলিয়ন, এটা যখনই ইউটিউবে আসে সাথে সাথে ভিউ হয়, কিন্তু তার কিছুদিন পরে এটা গায়েব হয়ে যায়। তো যেটা বলার জন্য,
একটা মনে হয় নির্দিষ্ট একটা কোনো চক্র স্বাভাবিকভাবে এই জিনিসটা মনে হয় মানুষের মন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য কাজ করে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, আজকে কিন্তু 15th অ্যানিভার্সারি 2009-তে হয়, আর এটা হচ্ছে 2024, 15টা বছর চলে গেছে। আজকে যারা ইউনিভার্সিটিতে আছে, ধরে নিলাম 18, 19, 20, 21, তার মানে ওই সময় 3, 4, 5 বা 6 বছর ছিল। এই 3 বছরের যে ছেলে বা মেয়েটা, 4 বছর, 5 কি 6 বছরের ছেলে বা মেয়েটা, এর তারপরে 15 বছর ধরে বিডিআর নিয়ে ওইখান পিলখানাতে কি হয়েছে কোনো তেমন কোনো আলোচনাই নাই, তাহলে ওই ছেলে বা মেয়ে কি জানবে? আজকে যে ইউনিভার্সিটিতে আছে তার মেমোরিতে তো বিডিআর মিউটিনি হয়েছে বা এই ধরনের কোনো একটা মানে ম্যাসাকার হয়ে গেছে, কোনো মেমোরির মধ্যে তো কিছুই নাই। মানে সম্পূর্ণ মনে হয় যে মাঝে মাঝে নিউজ গুলা দেখলে বাংলাদেশের ওভারঅল ঘটনা যে কোনো একটা চক্র মনে হয় এই নতুন জেনারেশন, এই প্রজন্মের কাছ থেকে এগুলা সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য কাজ করে যাচ্ছে। এগুলা বন্ধ করার জন্য যে জিনিসটা দরকার, আমরা যে আসলে এই যে সেমিনার করতেছি, ওয়েবিনার করতেছি, অথবা বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ায় গিয়ে ধরেন না লিখলাম এই নিয়ে, এগুলা কিন্তু ডকুমেন্ট হিসাবে থাকতেছে না। তো একাডেমিক কোনো রাইটিংও আমি যখন এটা নিয়ে এই কয়েকদিন দেখছিলাম, বিশেষ করে গতকালকে এবং শুক্রবারে, তেমন কোনো একাডেমিক রাইটিংসও কিন্তু নাই। একাডেমিক রাইটিংস যদি না থাকে, আসলে যে কোনো ইভেন্টের যে কোনো ঘটনারই আপনি তাইলে এটা ডকুমেন্ট হিসাবে থাকছে না। কারণ আমি যদি সোশ্যাল মিডিয়াতে নর্মালি লিখে যাই, এটার কোনো প্রুফ নেই, এটা পরবর্তীতে রেফারেন্স হিসাবে কোথাও ইউজ করা হয় না আর কি। কিন্তু আশ্চর্য জিনিস হচ্ছে বিডিআর নিয়ে এত ঘটনা হলো, আমি মাত্র একটা একাডেমিক রাইটিং পাই, যেটা আপনার গ্লোবাল পলিসি ইনস্টিটিউট, মনে হয় লন্ডনের, ইউকে বেসড গ্লোবাল পলিসি ইনস্টিটিউটের এক ভদ্রলোক, এক ফেলো, উনি একটা ডিটেলস এর উপর লেখা একটা আর্টিকেল লেখেন। আরেকটা আরেকটা রিপোর্ট, আমার মূল এখানে কিছু ইনফরমেশন যেগুলো আসলে আমি গ্লোবাল পলিসি ইনস্টিটিউট থেকে নেই। আরেকটা হচ্ছে যে আপনি যদি হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে যান, ওরা 2012-এ একটা রিপোর্ট পাবলিশ করে, 63 পেজ একটা ডিটেল রিপোর্ট, আর কিছু ইনফরমেশন আমি ওইখান থেকে নিই। সুতরাং আমরা যদি এখন ডকুমেন্ট খুঁজি, রিয়েল ডকুমেন্ট, তাহলে আসলে এই দুইটা ছাড়া তেমন কিছু নাই। আরেকটা আছে আপনার এশিয়ান কনফ্লিক্ট রিপোর্টের একটা আর্টিকেল, সাবকত মুনির নামে এক ভদ্রলোকের, বাট এগেন দিস ইজ নট অ্যান একাডেমিক রাইটিং অর জার্নাল আর্টিকেল, এটা জাস্ট একটা পিরিয়ডিক্যালে উনি ওনার রিপোর্ট ওইখানে দেন, তাও আবার 2009-এর এপ্রিলে। আচ্ছা, তো কিছু জিনিস আমার মনে হয় যে এখানে যদি যারা আছেন ওই সময়ে অথবা আজকে 15 ইয়ার্স ওল্ড, তাইলে তো ওই সময় মাত্র জন্ম, অথবা আজকে 20 ইয়ার্স, তেমন কোনো ধারণাই নাই। কিছু ইনফরমেশন আমাদের আসলে জানা থাকা উচিত। আমি প্রথমে কিছু বেসিক ডেটা দিয়ে শুরু করি। ওকে, 2025 এবং 2026 ফেব্রুয়ারি কত লম্বা ছিল এই এন্টার মিউটিনি প্রসেসটা? এটা টোটাল আওয়ার্স হচ্ছে 33 আওয়ার্স। আমি ওখানে আর ডিটেলসে যাব না। সকাল থেকে শুরু করে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত, সরি 2029 25 মর্নিং থেকে 6 পর্যন্ত চলে। এই এন্টার 33 আওয়ার্স লং মিউটিনিতে 74 মানুষ আসলে শাহাদাত বরণ করেন, 74 জন। ইম্পর্টেন্ট যেটা নোট করার মতো, 74 জনের মধ্যে আপনার 57 ছিল আর্মি অফিসার, ইনক্লুডিং তৎকালীন বিডিআর এর ডিরেক্টরেট ডিজি ছিলেন শাকিল আহমেদ। দুজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দুজন ছিল আর্মি ওয়াইফের অফিসারের ওয়াইফ, একজন রিটায়ার্ড আর্মি অফিসার, তাও যদি আপনি ধরেন তার মানে আর্মি ক্যাটাগরিতেই পড়তেছে। 9 জন ছিল বিডিআর সোলজার, 3 জন ছিল পথচারী, একজন একজন ছিল আর্মি সোলজার্স, আরেকজন ছিল পুলিশ কনস্টেবল, টোটাল 74। আশ্চর্য জিনিস হচ্ছে এখানে যে হাইলি ডেকোরেটেড 57 আর্মি অফিসার ওই দিন শাহাদাত বরণ করেন। আর আপনি যদি বাংলাদেশের 9 মাসের দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম দেখেন, সমস্ত ফোর্স থেকে টোটাল 9 মাসে মৃত্যুবরণ করে 47। আমি জানি না ইভেন প্রথম এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও 2 দিনে কোন দেশের এতজন আর্মি অফিসার, নট দ্য সোলজার, অফিসার 2 দিনে 33 আওয়ার্স এর মধ্যে নিহত হয়েছেন কিনা কোন যুদ্ধে। মানে এটা একটা
এটা একটা খুবই হৃদয় বিদারক নৃশংস একটা হত্যাকাণ্ড, অথচ এটি একটা দুঃখের জিনিস। এই বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা নেই। এই বিষয় নিয়ে আমরা অনেক দিবস পালন করি বাংলাদেশে। এই যে কিছুদিন আগে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে দেশে ছুটি ছিল। বুঝলাম যে আপনার পরিবারের 18 জন মানুষ নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের শোকের জন্য আপনি একটা দিন দেশে বন্ধ রাখেন, খুবই এটা আমি যথার্থই। কিন্তু কথা হচ্ছে যে 57 হাইলি ডেকোরেটেড আর্মি অফিসার সহ 74 জন মানুষ যে শাহাদাত বরণ করলো এই 33 ঘন্টায় 2 দিনের নৃশংস হত্যাকাণ্ডে। এই দিন আপনার হলিডে বা কোনো একটা হলিডে পালন করা তো দূরের কথা, আপনি আজকে আমাদের দেশে এই নিয়ে কোনো আলোচনা সভা করতে দেন না সাধারণ মানুষকে ইনফর্ম করার জন্য কি হয়েছিল সেদিন। আচ্ছা, উইথ দ্যাট ভেরি ব্রিফ ইন্ট্রোডাকশন, কি হয়েছিল সেদিন, আমি তখন ওইগুলোই খুঁজতেছিলাম যে আসলে বেশ কিছু রিপোর্ট তো আমরা জানি যে বেশ কিছু কি আসলে মূলত এখানে বলে নেওয়া ভালো, 2টা কমিটি ফর্ম হয়। আসলে ওদের রিপোর্ট গুলা কি, ওরা কি বলছে? একটা আমরা শুধু এতটুকু জানি যে সরকার যে ইনভেস্টিগেশন কমিটি, তখনকার এটার ইনচার্জ ছিল আনিসুজ্জামান সাহেব। সরকার যে ইনভেস্টিগেশন কমিটি একটা ফর্ম করে 9 মার্চ 2009-এ, ওইটা আমরা জানি যে দে মেড ইট পাবলিক, এটার সামারিটা। আবার আরেকটা ইনভেস্টিগেশন কমিটি, 20 মেম্বার ইনভেস্টিগেশন কমিটি একটা ফর্ম করে আর্মি। ওইখানে ওই রিপোর্টটা বাংলাদেশের মানুষের কাছে ইট ওয়াজ নট মেড পাবলিক, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে সামহাউ ওদের কাছে দোনোটা রিপোর্টই আছে, এবং ওদের কাছে এফবিআই এরও একটা ছোট রিপোর্ট ওরা উইকিলিক্স এর মাধ্যমে পায়, এবং ওইটা এখন আপনি হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে গেলে তিনটা, বিশেষ করে এই 2টা রিপোর্টের ডিটেলস পাবেন। আমি যা শুধু সামারি গুলো বলে যাচ্ছি সরকারি রিপোর্টের মূল পয়েন্ট গুলা কি। আশ্চর্য হবেন যে সরকারি রিপোর্টের যদি মূল কয়েকটা পয়েন্ট আমি ওই রিপোর্ট থেকে নেই, যে ইনভেস্টিগেশন কমিটির ফাইন্ডিং, প্রথমেই ওরা বলতেছে যে যারা মাস্টার মাইন্ড ওদেরকে ওরা আইডেন্টিফাই করতে পারে নাই। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে ওনাদের কথা অনুযায়ী যে প্রোপাগান্ডার কারণে নাকি যারা এই বিদ্রোহী করে আর্মিদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, এরা ওদের মাথার মধ্যে হঠাৎ করে এটা ঢুকে যে সকালবেলায় যে এই বিদ্রোহের কারণে আর্মি উইল টেক ওভার, তাহলে তাদের লাইফ উইল বি ইন ডেঞ্জার, সুতরাং তাদের এখন এই ছাড়া আর কোনো কিছু করার নাই। আর তারপরে সরকার ঢালাও ভাবে ইন্টেলিজেন্স এজেন্সি গুলাকে ব্লেম দেয় ফর দেয়ার ফেলিওর। তারপরে ল্যাক অফ কোঅপারেশন তো ছিলই। আশ্চর্য জিনিস হচ্ছে এটা সরকারের 2009-এর এই ইনভেস্টিগেশন কমিটি বলতেছে যে ওদের কাছে নাকি প্রপার যে টুল থাকার কথা, টেকনোলজি থাকার কথা, ওইগুলা কিছুই ছিল না, যার কারণে ওরা রিয়েল সাসপেক্ট থেকে কোনো কথা বের করতে পারে নাই। এবং কারা আসলে রিয়েল সাসপেক্ট ওইটাও বের করতে পারে নাই। কিন্তু রিপোর্ট ঢালাও ভাবে বাংলাদেশ আর্মিকে ব্লেম করে যায় ফেলিউর টু সেভ, মানে ওইখানে যারা ছিল ওদেরকে, ইনক্লুডিং ফ্যামিলি মেম্বার। এখন কথা হচ্ছে যে তাহলে কারণটা কি? রিপোর্টের মধ্যে কিন্তু আপনার মিউটিনির কারণ হিসেবে যেগুলো উল্লেখ করে সেগুলো হচ্ছে এর কয়েকদিন আগে থেকেই বিডিআর সোলজাররা একটা লিফলেট বিলি করা শুরু করে। আমরা হয়তো সবাই জানি যে প্রতি বছরই ওনারা বিডিআর উইক পালন করতেন। তো ওই বছরের বিডিআর উইক শুরু হয় আসলে 3 দিনের, এটা 24th, 25th and 26th ফেব্রুয়ারি, এবং 24th ফেব্রুয়ারিতে প্রথম দিন কিন্তু প্রাইম মিনিস্টার ওই জায়গায় ছিলেন পিলখানাতে। কারণ হিসাবে ওই লিফলেটে যা ছিল ওইগুলা কি ওনারা আলটিমেট কারণ হিসাবে বাংলাদেশ সরকারের রিপোর্টে আসে। কারণগুলা কি? ওদের লো পে, কারণগুলো হচ্ছে নন পেমেন্ট, ওই যে কিছু কিছু এক্সট্রা বা ওভারটাইম কাজের জন্য ওদেরকে যা দেওয়ার প্রমিস করা হয়েছিল আর্মিরা তা দেন নাই। কারণ হচ্ছে যে ওদেরকে অ্যানুয়াল লিভ যেটা দেওয়া হয় সেটা আর্মিদের থেকে অনেক কম দেওয়া হয়। কারণ হিসাবে ওনারা আনেন যে ওনাদের আরেকটা মেজর যেটা গ্রিভেন্স, ওটা হচ্ছে যে ইউএন পিস কিপিং সার্ভিসে
2006 এর পর থেকে আর্মিরা ওদেরকে এক্সক্লুড করে দেয়। আর একটা মেজর কারণ হচ্ছে যে হয়তো আমরা অনেকে ওই সময় শুনতাম এটা ডাল ভাত অপারেশন। অপারেশন ডাল ভাতের সময় যেটা আপনার তখনকার কেয়ারটেকার সরকার শুরু করে, আর্মি ব্যাকড কেয়ারটেকার সরকার, তখন মূলত ওদের যে কমপ্লেনটা সেটা হচ্ছে যে আমাদেরকে দিয়ে কাজ করায় কিন্তু এটার মূল প্রফিটটা আর্মি অফিসাররা শেয়ার করে নেয়, আমাদেরকে দেয় না। এখন বাংলাদেশ সরকারের রিপোর্টের মধ্যে ওই রিজন গুলাকে ধরা হয়েছে আলটিমেট রিজন, আর মোটিভ হিসাবে ধরা হয়েছে যে এখানে কেন এখানে মোটিভটা কি ছিল? মোটিভটা ছিল বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে হাজির করার। মোটিভটা ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি, ডিস্টাবিলাইজ করার দেশটাকে, বাংলাদেশ আর্মির রেপুটেশন খর্ব করা এবং বাংলাদেশকে সর্বোপরি একটা ফেল স্টেট হিসাবে বিশ্বের দরবারে হাজির করা। এই যে রিপোর্ট, আমি একটা জিনিস এখানে উল্লেখ করি নাই যে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু এগুলার উপরও আবার অ্যানালাইসিস করছে। এগুলা বলছে যে এগুলা যে বললো যে এইগুলা মোটিভ, এগুলা কারণ বাংলাদেশ সরকারের ইনভেস্টিগেশন কমিটির তাদের ফাইনাল রিপোর্টের মধ্যে আশ্চর্য জিনিস হলো এগুলার পিছনে কোনো প্রমাণ নেই আর কি। একটা জিনিস হচ্ছে এখানে উল্লেখ করা ভালো যে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে আমরা সামটাইমস আমাদের যে কোনো মডেলের ক্ষেত্রে দুইটা মডেল, একটা হচ্ছে ডেটা ড্রিভেন আর একটা হচ্ছে গোল ড্রিভেন। যেমন অ্যাজ এ মুসলিম আমাদের লাইফটা লিড করা উচিত গোল ড্রিভেন। গোল ড্রিভেন কি? আমাদের গোল হচ্ছে টু সিক দ্য প্লেজার অফ আল্লাহ, মানে আপনার প্রতিদিনের কর্মকাণ্ড হবে বেসড অন দ্যাট, সো দ্যাট ইউ ক্যান সিক দ্য প্লেজার অফ আল্লাহ। কিন্তু যখন কোনো রিসার্চ করতে যাবেন, যখন কোনো ইনভেস্টিগেশন কমিটি ফর্ম করা হবে কোনো কিছু ইনভেস্টিগেট করার জন্য, তখন আপনি যদি গোল ড্রিভেন হন তার মানে ইট ইজ সামথিং, আপনি পলিটিক্যালি মোটিভেটেড। আপনারটা হতে হবে ডেটা ড্রিভেন। আপনি গ্রাউন্ডে গিয়ে ডেটা কালেক্ট করে ডেটা আপনাকে যেদিকে নিয়ে যাবে আপনি যাবেন ওদিকে। কিন্তু আশ্চর্য জিনিস হচ্ছে বাংলাদেশ সরকারের রিপোর্টটা যদি আপনি পুরাটা দেখেন, পুরাটা হচ্ছে গোল ড্রিভেন। তার মানে আমার গোলটা দেওয়া হচ্ছে, আমার কনক্লুশন যেটা আপনি যদি ওই বিশেষ করে ম্যাসাকার অ্যাট পিলখানা, মিউটিনি অফ দ্য বাংলাদেশ রাইফেলস, ওমর জাহিদ এখানে ডিটেলস তার ইয়ের মধ্যে, এটা অনেক বড় 35 পেজের একটা আর্টিকেল, ওখানে ডিটেলস তুলে ধরেছেন যে 28 ফেব্রুয়ারিতে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে কি বললেন, এবং তার এক মাস পরে যখন নিউজ পেপার এডিটর এবং টেলিভিশন চ্যানেলের চিফদের সাথে আলোচনায় বসেন তখন উনি কি কথা বলেন। রিপোর্টটা ওনার ওই কথাগুলোর আলোকেই ফাইনাল কনক্লুশনটা কিন্তু উনি যা বলে গেছেন, রিপোর্ট মানে ইনভেস্টিগেশন কমিটি ফর্ম করার আগেই কনক্লুশন কিন্তু তাই হয়ে গেছে। মানে তাল গাছটা ওনার কাছেই থেকে যায় আর কি। তো যার কারণে হিউম্যান রাইটস ওয়াচও যখন এই বাংলাদেশ সরকারের এই রিপোর্টটা অ্যানালাইসিস করে, এগুলার পিছনে যে কোনো প্রমাণ রিপোর্টের মধ্যে ছিল না এটাও আবার উল্লেখ করেন। আপনি একটা মোটিভ নিয়ে আলোচনা করবেন, আপনি একটা আলটিমেট রিজন নিয়ে আলোচনা করবেন কোনো একটা ক্রাইমের ইনভেস্টিগেশন চালাতে গেলে, তাহলে তো প্রত্যেকটা রিজনের প্রত্যেকটা মোটিভের জন্য আপনার এভিডেন্স লাগবে, কিন্তু ওইখানে কোনো এভিডেন্সই ছিল না। মূলত যেটা ছিল সাধারণ মানুষ, যেটা এই যে পপুলার ন্যারেটিভ বাংলাদেশ সরকারের রিপোর্টের মধ্যে আসছে, এই ন্যারেটিভটা তৈরি করার পিছনেও যদি আপনি তখন দেখেন মিডিয়ার একটা রোল ছিল। প্রথমে এটিএন বাংলার মুন্নিশা চলে যায় আপনার ওই যে প্রথম ওই এন্ট্রান্সের ওইখানে কিছু বিদ্রোহীরা ছিল, ওদেরকে যখন কোশ্চেন করা হয় যে কতজন আর্মি এর মধ্যে মারা যায়, কতজন আহত হয়, তখন ওইগুলার উত্তর না দিয়ে ওরা ওদের দাবি দাওয়াগুলা প্রাইম মিনিস্টারের কাছে পেশ করে যায়। এই দাবি দাওয়াগুলা সাধারণ মানুষের আগেই যখন এরা শুনে কিন্তু এগুলা যে ওদের উপর টর্চার করা হচ্ছে, আর্মিরা নানাভাবে ওদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন মানে যা ওনারা ইনক্লুডিং পে, ইনক্লুডিং ইভেন প্রফিট, ওদের যে ন্যায্য যে হিসাব এটা থেকে ওদেরকে বঞ্চিত করে আসছে যুগ যুগ ধরে। এই ধরনের একটা ন্যারেটিভ তখন প্রথম দিনই মিডিয়ার কাছে আসাতে সাধারণ মানুষের মানে মাইন্ডসেটে এটা ঢুকে যায় যে আসলেই তো ওদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে। তখন মানুষ এই ন্যারেটিভটাই ধারণ করে এবং ফাইনালি যে সরকারি যে রিপোর্টটা এটা কিন্তু ওই ন্যারেটিভের আলোকেই তৈরি করা হয়, এখানে কোনো এভিডেন্সের ধার ধারে নাই। আচ্ছা, এই হলো
এই হলো আপনার সরকারি রিপোর্টের মূল। এটাকে আমি তিন ভাবে দেখি আর কি। একটা হচ্ছে রিপোর্টটাকে যদি পুরো রিপোর্টটাকে আমি যদি তিনটা পয়েন্টে আনি, তাহলে আমি দেখতেছি এখানে একটা হচ্ছে ডিস্টেবিলাইজেশন থিওরি, মানে আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য কিছু ফোর্স কাজ করছে, এরা এই ঘটনাটা ঘটায়। আর দ্বিতীয় একটা যেটা আমি এখানে আনি নাই, সেটা হচ্ছে জিহাদিস ইনভলভমেন্ট। এটা ওই রিপোর্টের মধ্যে আছে। জিহাদিস ইনভলভমেন্ট কথা বলতে গিয়ে তখনকার কমার্স মিনিস্টার যিনি ছিলেন, যার দায়িত্ব ছিল কিন্তু এই কোঅর্ডিনেশন হিসাবে ইনভেস্টিগেশন কমিটির এটার এবং আর্মিটার, কর্নেল ফারুক, উনি তখন 2 দিন পরেই এসে বললেন যে আমাদের কাছে কিছু তথ্য আসছে, এখানে জেএমবির কানেকশন আছে। তার মানে এখানে টেরোরিস্ট ইনভলভমেন্ট। ওনারা প্রথম থেকে ওনারা এটা ডাইভার্ট করার জন্য ওনাদের একটা চিন্তা ছিল যে আমরা ওইদিকে নিয়ে যাব, এবং কর্নেল ফারুককে দিয়ে এই কথা শুরু হয়, এবং রিপোর্টের মধ্যেও কিন্তু এই জিহাদিস ইনভলভমেন্টটা চলে আসছে, যদিও এটার কোনো প্রুফ ওনাদের কাছে নেই। আর 3 নম্বরে যেটা যেটা অবশ্য আর্মির রিপোর্টও আসে, কিছুটা টাচ করে আর কি, সেটা হচ্ছে আউটসাইড ইনফ্লুয়েন্স। আউটসাইড ইনফ্লুয়েন্স ইন জেনারেল আর্মির রিপোর্টে আসছে, আর সরকারি রিপোর্টে যেটা আসে সেটা হচ্ছে ফরেন ইনফ্লুয়েন্স এন্ড এক্সটার্নাল অ্যাক্টরস। ফরেন ইনফ্লুয়েন্সের কথা বলতে গিয়ে ওখানে ওনারা আইএসআই কে আনে, পাকিস্তানকে আনে, এবং পাকিস্তান এবং আইএসআই কে আনার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ান চ্যানেল ওই সময় লাইভ দেখাচ্ছিল ইন্ডিয়ার যেটা সিএনএন আইবিএন, এবং ওরাই প্রথমবারের মতো 25 ফেব্রুয়ারি এই ঘটনার জন্য, মিউটিনির জন্য পাকিস্তানের আইএসআই কে দোষারোপ করে, এবং ওনারাই কিন্তু ওইখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম পর্যন্ত আনে। একটা জিনিস না বললেই নয়, যেটা বাংলাদেশ সরকারের রিপোর্টের মধ্যে আসছে, সেটা হচ্ছে, আমি আসলে সময়ের ইয়ের জন্য ভাবলাম যে কম সময়, বাংলাদেশ সরকারের রিপোর্টের মধ্যে আসছে সেটা হচ্ছে আনিসুজ্জামান সাহেব, উনি এক প্রেস ব্রিফিং এ বলেন, এবং এটা বাংলাদেশ সরকারের রিপোর্টের মধ্যে আছে, সেটা হচ্ছে মিউটিনিয়ার্সদের বেশ কিছু লোক, আপনি তো তখন তো ইলেকশন হয় 29 ডিসেম্বর 2008-এ, তাই না? এবং 6 জানুয়ারি 2009-এ হচ্ছে প্রাইম মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করেন। এর 2 মাস আগে থেকে, এই ঘটনা ঘটার 2 মাস আগে থেকে তোরাব আলী নামে একজন, তোরাব আলী কিন্তু পরবর্তীতে লাইফ ইমপ্রিজনমেন্ট হয়, তারপরে তো এটা আবার কমিউট করা হয়। তোরাব আলী এবং তার ছেলে লেদার লেদার লিটন, লেদার লিটনের আসলে আসল নাম হচ্ছে গিয়ে হারুনুর রশিদ, এই দুইজনের সাথে, এবং তোরাব আলী হচ্ছে অ্যাসোসিয়েট অফ আমাদের ঢাকা সাউথের এখনকার যে মেয়র তাপস, এবং তাপস তোরাব আলী আবার ছিল ফর্মার বিডিআর নন কমিশন অফিসার। এদের সাথে বিদ্রোহীদের একটা গ্রুপ ইলেকশনের 2 মাস আগে তাপস এবং শেখ সেলিমের সাথে ওনারা নানাভাবে আলোচনায় বসতো, এবং একপর অনেকগুলা মিটিং হয়। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সরকারি রিপোর্টও আছে, এবং আর্মির রিপোর্টেও এখানে ডিটেলস আছে যে তোরাব আলীর ছেলে লেদার লিটন, যিনি আর্ম স্মাগলার হিসাবে পরিচিত, এবং উনি ছিল উনিও একজন অ্যাক্টর আর কি, যারা এই আর্মি অফিসারদেরকে মেরে ফেলার জন্য মূলত ইন্ধন দাতাদের একজন। এদের মধ্যে অনেকগুলা মিটিং হয়, এবং বিডিআরদের একটা গ্রুপ, ওরা প্রমিস করে যে পিলখানা এরিয়ার, তখন তোরাব আলী ছিল ওই ওয়ার্ডের আওয়ামী লীগের প্রেসিডেন্ট, এবং লেদার লিটন ছিল একসময় ছাত্রলীগের কোন একটা ইউনিটেরও প্রেসিডেন্ট, এবং এই দুজন মিলে যেটা করে, এদের মধ্যে তো অনেক আলোচনা হয়। এই আলোচনা কিন্তু চলতে থাকে 24 ফেব্রুয়ারি নাইট পর্যন্ত। এগুলো আমি কোথায় বললাম, এগুলো সব রিপোর্টের মধ্যে আছে, আপনি আর্মির রিপোর্ট এবং যদি বাংলাদেশ সরকারের রিপোর্টের মধ্যেই যান, বাংলাদেশ সরকারের রিপোর্টের মধ্যে তো এখানে ইমপ্লিকেট করা হয়েছে শেখ সেলিমকে, ইমপ্লিকেট করা হয়েছে তাপসকে, তারপরে এখানে তোরাব আলী আসছে, ওর ছেলে আসছে, এবং আরো বেশ কিছু মানুষের নাম আসছে আর্মির রিপোর্টের মধ্যে। আশ্চর্য হচ্ছে যে ওইখানে যারা বিদ্রোহ করে ওরা তাপসকে প্রমিস করে যে আমরা এখানে, আমাদের এখানে 5,000 সোলজার আছে এই এলাকায়, আমরা আপনাকে সবাই আপনি আমরা এনশিওর করতেছি এই 5,000 ভোট আপনার দিকে যাবে, আপনি যদি ইলেক্টেড হন, আপনার সরকার, আপনার পার্টি যদি ক্ষমতায় আসে, আমাদের এই দাবি দাওয়াগুলো আপনি আপনার যখন প্রাইম মিনিস্টারের কাছে
পেশ করবেন, এটা একটা ঐক্যমত হয়। এই রিপোর্টগুলা, এই কথাগুলা সব পাবেন আপনারা ম্যাসাকার আর পিলখানা মিউটিনি অফ বাংলাদেশ রাইফেলস ওমর জাহিদের সেই আর্টিকেলে। জাহিদ ভাই, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সময়ের দিকে একটু খেয়াল রাখতে হচ্ছে। আপনাকে টেক্সট করেছিলাম, আপনি বোধহয় খেয়াল করেননি। যদি আমি তো টেক্সট দেখার আর ইয়ে পাচ্ছি না, না, সরি। টেক্সট হ্যাঁ বলতে আপনাকে ইয়েতে জুমেই আপনাকে টেক্সট করেছি, হয়তো দেখার সুযোগ হয়নি। আপনি যদি একটু কাইন্ডলি র্যাপ আপ করে দেন আর হ্যাঁ, কি। ওকে ওকে, সরি। তো ইটস ওকে। মূল জিনিস হচ্ছে এই এই এখানে ঢালাও ভাবে বাংলাদেশ সরকারের রিপোর্টের মধ্যে ঢালাও ভাবে আবার আর্মিদেরকে দোষ দেওয়া হয়। আবার যদি আর্মির রিপোর্টটাও দেখেন, আমি বলবো না যে আর্মির রিপোর্টটাও খুবই একটা অবজেক্টিভ হয়েছে, এখানে যদি ডিটেলস রিপোর্টটা পড়েন, আর্মি এখানে সরকারকে দোষ দেয়, প্রাইম মিনিস্টারকেও দোষ দেয়, যদিও আর্মির রিপোর্টের মধ্যে বেশ কিছু ইন্ডিভিজুয়ালের নাম চলে আসে। এখন কথা হচ্ছে যে এট দ্য এন্ড আর্মি আবার এখানে একটা জিনিস, আর্মির রিপোর্টের মধ্যে কিন্তু বিডিআর জওয়ানদেরকে ঢালাওভাবে ব্লেম দেয়া হয়, বিডিআর জওয়ানরা করাপ্ট ছিল, এবং আর্মির রিপোর্টে আর্মিরা খুব ভালো ছিল, অনেস্ট ছিল, ডিউটিফুল ছিল, ওনাদেরকে বেশ মানে ওনাদেরকে ভালোভাবে তুলে আনা হয়, আবার জওয়ানদেরকে এখানে ভালোভাবে মানে করাপ্ট হিসাবে, খারাপ মানুষ হিসাবে তুলে ধরা হয়। যেটা আমার মনে হয় এখানে ব্যালেন্স মনে হয় দোনোটার দিকে, মানে এগুলার যে প্রুফ, ওই প্রুফ কিন্তু ওই রিপোর্টের মধ্যেও নেই, মানে এভিডেন্সিয়ারি যে প্রুফটা দরকার ছিল। এখন আমি তাহলে শেষের দিকে যাই, যেহেতু আমার সময় কম। এখানে অনেক ইভেন অনেকগুলো রেকমেন্ডেশন ছিল আমাদের, নতুন করে আমার যে পয়েন্টটা ছিল, আসলে আমাদের নতুন করে কোনো রেকমেন্ডেশন দেওয়ার দরকার নেই। যেটা হিউম্যান রাইটস ওয়াচ যে রেকমেন্ডেশন গুলো বাংলাদেশ সরকারের কাছে দেয় ফেয়ার ট্রায়াল নিয়ে, এবং এবং কিভাবে এই ইনভেস্টিগেশনটা ভিকটিমদের যারা এবং ভিকটিম ফ্যামিলি প্রতি জাস্টিস যদি আমরা এনশিওর করতে চাই, তাহলে কিভাবে কি করা উচিত, বেশ কিছু সুন্দর রেকমেন্ডেশন ওনারা ওইখানে দেন। যে জিনিসটা আমি এখানে সংক্ষিপ্তভাবে বলে যাই, আমরা যে তারপর তো 6,000 সোলজারের মধ্যে অলমোস্ট 850 সোলজারদেরকে আইনের আওতায় আনা হয়। এর মধ্যে 152 বিডিআর সোলজারদেরকে সেন্টেন্স টু ডেথ দেওয়া হয়। এর মধ্যে 161 ইনক্লুডিং, এখানে ব্যালেন্স করার নামে কোথাও কোনো ইয়ে নাই, বিএনপির এমপি ছিল যিনি পরবর্তীতে জেলখানাতেই মৃত্যুবরণ করেন, নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, তোরাব আলীও এর সাথে ছিলেন। যেটা পরবর্তীতে 2000, এটা হলো 13-এ, 2007-এ আবার হাইকোর্ট ওই 152 বিডিআর সোলজারদের যাদেরকে ডেথ পেনাল্টি দেওয়া হয়, ওদের থেকে এটা নাম্বারটা একটু কমিয়ে আনেন 139, আর বাকিদেরকে লাইফ ইমপ্রিজনমেন্টের আওতায় দেন। তো পয়েন্ট যেটা এখন পর্যন্ত কিন্তু এক্সিকিউট করা হয় না, এই কেসটা কিন্তু এখনো অ্যাপিলেট ডিভিশনে আছে। এখন পয়েন্ট যেটা হচ্ছে, আপনি যদি সব রিপোর্ট গুলো দেখেন, এনিওয়ে আমি শুধু লাস্টের দিকে চলে যাই, যেই মূল জিনিসটা আমাদেরকে খুঁজে পাওয়া উচিত ছিল, সেটা হচ্ছে যে মিউটিনেটসদেরকে আসলে এই কাজটা, যে গ্রিভিয়েন্সের কথা বাংলাদেশ সরকার বলে ওনাদের রিপোর্টের মধ্যে, যে ওরা ওদের বেতনে খুশি ছিল না, ওদের ওভারটাইম যেটা প্রমিস করা হয়েছে ওটা দেওয়া হয় নাই, এগুলোর জন্য আপনি ম্যাসিভ কিলিং এ যাইতে পারেন না। আপনি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ জাস্ট বিকজ আমার বেতন দেয় না, জাস্ট বিকজ আমার ওভারটাইম যেটা প্রমিস করা হয়েছে আমাকে ওইটা দেওয়া হয় নাই, এই জন্য আমি ওদেরকে সবাইকে মেরে শেষ করে ফেলবো। আই মিন ইটস বিজার, ইট ডোন্ট মেক সেন্স। কোন জিনিসটা আসলে এদেরকে সত্যিকার অর্থে প্রভোগ করছে, পারপাসটা কি ছিল এই ম্যাসিভ কিলিং এর কারণে, কোনো কনস্পিরেসি আসলে ছিল কিনা। ভেরি ইম্পর্টেন্ট টু নোট হিয়ার, মাস্টার মাইন্ড কারা ছিল। যদিও অনেকের নাম সরকারি রিপোর্টে আসছে, আর্মির রিপোর্টে আসছে, কিন্তু ওদেরকে কিছুই করা হয়নি। মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য এন্টায়ার মিউটিনি কারা ছিল, এগুলা কিছুই আনআর্থ করা হয়নি, যার কারণে মূল কোশ্চেন গুলা স্টিল রিমেইন। এবং আজকে যাদেরকে আইনের আওতায় আনা হয়, এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ, ইভেন ইউএন যে হিউম্যান রাইটস কমিশন, সবাই এই ট্রায়ালকে ঢালাও ভাবে, ট্রায়ালের মধ্যে অনেক ফ্লজ আছে, ক্রিটিসাইজ করছে, এবং এই ট্রায়ালটাকে কিভাবে ভালো মতো ফেয়ার ট্রায়াল এনশিওর করা যায় এই জন্য বেশ কিছু পরামর্শ দিচ্ছে। আসলে বাংলাদেশ সরকার এগুলো কোনোটাই আমলে নেয় নাই, কিন্তু এই পরামর্শগুলা কিভাবে এগুলো এনশিওর করা যায় এগুলো সব ওনাদের রিপোর্টের মধ্যে আছে। তো এই দিয়ে আমি ইয়ে করব যে জিনিসটা আসলে এই জন্যই আমাদের এই প্রোগ্রামগুলো চালু রাখা দরকার, যেন মানুষ এই ম্যাসিভ যে ম্যাসাকার হয়ে গেছে এটা যেন ভুলে না যায়। আর দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি শুধু এইচআরডিবি কে অনুরোধ করতে পারি, এখন যেহেতু এটা এইচআরডিবির ইভেন্ট, যে
যতদিন না আমরা একাডেমিক রাইটিং এই বিডি আর মিউটিনি নিয়ে বেশি বেশি হাজির করতে পারবো, আদারওয়াইজ এগুলা শুধু ডকুমেন্ট হিসেবে থেকে গেল, শুধু এইটাই একটাই আমি দেখতেছি একাডেমিক আর্টিকেল আর হচ্ছে এই হিউম্যান রাইটস ওয়াচের যে রিপোর্ট। আমাদের মনে হয় মানুষ যেন এগুলো ভুলে না যায়, পরবর্তীতে যে কেউ কোনো রিসার্চ করতে চাইলে যেন এগুলো রেফারেন্স হিসেবে ইউজ করতে পারে। HRDB এই ধরনের একটা উদ্যোগ নেওয়া উচিত যে পুট দিস ইনটু ডকুমেন্ট। একাডেমিক যারা এই লাইনের এক্সপার্ট আছে ওনাদেরকে এনকারেজ করা যেন কোনো রিসার্চ আর্টিকেল পাবলিশ করতে পারেন। With that, I conclude my short and brief discussion here. Billahi tawfiq wal hidayah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. ধন্যবাদ ডক্টর জাহিদ জামিল ভাইকে তার মূল্যবান জ্ঞানগর্ভ প্রেজেন্টেশন পেশ করার জন্য।